এরকম তৌহিদ আফ্রিদি যাতে বাংলাদেশে সেকেন্ড টাইম জন্ম না নেয়। আমি মাইর খাইছি, এই জিনিসটা কি খুব প্রাউডের বিষয়। তুই তাড়াতাড়ি আমার বাসায়, নাহলে তোর বাসায় এখনই ডিবি ঘেরাও করবে। ওনার সাথে আসলে যাদেরই সম্পর্ক সবার সাথেই আসলে ওনার অ্যাটিটিউডটা এমনই, মানে এটা একটা ওপেন সিক্রেট। মানে আপনি দেখেন যে এত বড় একজন জনপ্রিয় ইউটিউবার হয়েও তার কোনো টিম মেম্বারই হচ্ছে কিন্তু আসলে মানে তার সাথে লাস্ট পর্যন্ত ছিল না। মানে দেখেন আপনি স্টার্টিং থেকে দেখেন যে যত টিম মেম্বার আছে সবার সাথেই কিন্তু তার ঝামেলা, সবাই তার মারধরের শিকার। সো এটা আসলে আমরা জানতাম, এটা আমরা শুরু থেকেই জানতাম। অ্যান্ড রাহির যে ব্যাপারটা এটাও আমরা শুরু থেকে জানতাম, এবং ওর যে এই যে ক্ষমতার যে অপব্যবহারটা এটা আসলে মাত্রা অতিরিক্ত হয়ে গেছিলো। মানে এটা মানে আমরা না পারতেছিলাম কিছু সহ্য করতে, না পারতেছিলাম কাউকে কিছু বলতে। কাজ মানে একটা ছেলে এই বয়সে এত বড় টিভি চ্যানেল হ্যান্ডেল করতেছে, ডিবি হারুনের সাথে তার হচ্ছে উঠা বসা, এবং এইটার ফ্যাসিলিটি আপনি মানে অনেকে এখন বলতেছে আমাকে যে আমি এত বছর কেন কথা বলি নাই। প্রত্যয় হিরণের মতো আজাইরা লিমিটেডের যেই মানে মেইন ওনার প্রত্যয় হিরণ, তার মতো মানুষ যদি আসলে এত বছর পরে সেই স্ট্যাটাস দেয় যে বাপ বেটা দুইজনে এখন জেলে, আমাকে হচ্ছে 1 মাস জেল খাটাইছিল, তো সেইখানে আমি তো ভাই চুনোপুটি। আমাকে অনেকেই বলতেছে ভাই আপনিও তো অনেক বড় ইউটিউব টিমের একজন সদস্য ছিলেন, তা আপনাকে এরকম মারধর করলো আর কাউকে করলো না, মানে এতদিন বললেন না। এটাই বলবো যে প্রত্যয় হিরণকে ও অ্যারেস্ট করাইছে, এটা প্রত্যয় হিরণও জানতো, এবং জেনেও আসলে ক্ষমতার কাছে সবাই আসলে মানে কি বলবো জিম্মি। কারণ এখানে আমি আমার মা বোন নিয়ে থাকি, আমারও বাবা নাই। সো বেসিক্যালি মানে এটা একটা থ্রেড, কারণ হচ্ছে 5 আগস্টের পরে কিন্তু আমি ওকে নিয়ে ভিডিও বানাইছিলাম যে ও ইনফ্লুয়েন্সারদেরকে এরকম ওয়াসি টাওয়ারে হচ্ছে নিয়ে যে টাকা পয়সা সব কিছু দিছে, সরকারের পক্ষে ভিডিও বানানোর জন্য বলছে, এটা কিন্তু আমি অলরেডি বানাইছিলাম ভিডিও। তো এখন মানুষ আমাকে গালাগালি করতেছে, কমেন্টে এসে বলতেছে ভাই এতদিন আপনারা মুখ খুলেন নাই, এতদিন কিছু বলেন নাই। ভাই আমি মাইর খাইছি, এই জিনিসটা কি খুব প্রাউডের বিষয়? এই জিনিসটা তো প্রাউডের বিষয় না। এটা তো আপনারা হয়তো ইলিয়াস ভাইয়ের ইন্টারভিউতে দেখছেনই যে রাতভর কীভাবে আমার উপর নির্যাতন করা হয়। ও আমাকে তুলে নিয়ে যে হচ্ছে পিএমও অফিস, এটা ওর আন্ডারেই ছিল, মানে সরকারের পক্ষে যত রকম হচ্ছে প্রমোশনাল অ্যাক্টিভিটিস ওই অফিসে হইতো। সো ওইখানেই একটা ব্রিগেডিয়ার ছিল, অ্যান্ড রেড রুম নামে একটা জায়গা ছিল। আমার যে ঘটনাটা এটা খুবই একটা সিলি ম্যাটার হচ্ছে ওই অফিসে একজন এমপ্লয়ি ছিল, নাম ছিল হচ্ছে চৈতি আপা, সে নাকি হচ্ছে শেখ হাসিনার পিএস ছিল। তো এটা আফ্রিদি আমাদেরকে জানায়। তো সে হচ্ছে গাড়ি নিয়ে আমাদের রোডে আসে, অ্যান্ড তখন আমাদের গাড়িগুলো পার্কিং করা ছিল। তখন সে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে যে এখানে কেন গাড়ি রাখা হয়েছে, এই হয়েছে। তার সাথে আমিও তর্কে জড়াই। এই ঘটনাটাকে নিয়ে সে হচ্ছে পরের দিন এমন একটা বড় কাহিনী বানায় যে তুই যেটা করছস তোকে এখনই গুম করে ফেলা হবে, মানে উল্টা পাল্টা কাহিনী। তুই তাড়াতাড়ি আমার বাসায়, নাহলে তোর বাসায় এখনই ডিবি ঘেরাও করবে। মানে একটা মানে কী যে একটা অবস্থা। আমি বললাম ভাই আমি করছিটা কি? তখন বলছে বেশি বুঝোস, তুই বুঝতেছিস না কী করছিস, আমার বাসা টিভি চ্যানেল, তুই আয়। তো তখন আমি আমার কয়েকটা বড় ভাইকে নিয়েই যাই, আমার যে বড় ভাই আপনারা চিনেন তাকে নিয়ে আমি যাই, এবং যাওয়ার পরে সবাই একসাথে আমরা হচ্ছে ওই অফিসে যাই। বাট ওই অফিসে যাওয়ার পরে ও হচ্ছে মানে ডিরেক্ট পোল্ট্রি নিয়ে নেয়, অ্যান্ড মানে বেধড়কভাবে আমাকে মারধর করে সারা রাত। আর তারপর হচ্ছে ওইখানে আমার যে সিনিয়ররা ছিল তাদেরকে কান ধরে দাঁড়া করে রাখে সারা রাত। মানে এটা তো আসলে আমাদের জন্য লজ্জার ব্যাপার। এবং তখন সে তার পাওয়ারটা আসলে আমাদেরকে দেখায়। এটা কিন্তু মানে রিসেন্ট কাহিনী না, এটা 2023-এর ডিসেম্বরের 8 তারিখের কাহিনী। সো এতদিন বলি নাই কারণ হচ্ছে এটা ওপেন সিক্রেট, ও নিজেই ভিডিও করছে এটার। সো আমারও একটা মান ইজ্জত আছে ভাই, ও থাপড়াইতেছে এভাবে। এরকম ভিডিও যদি পাবলিশ হয় এটা স্বাভাবিক, আমার ফ্যামিলি আছে, আমি মধ্যবিত্ত ফ্যামিলির হইলেও আমি কিন্তু একটা সাহসী ছেলে। কারণ হচ্ছে আমি 2018-তেও নিরাপদ সড়ক আন্দোলনে ছিলাম, এবং 24-এও আমি আন্দোলনে ছিলাম, আমি লাইভ করছি। আমি হচ্ছে আমার ছোটো ভাইয়ের গুলি এদিক দিয়ে ঢুকে এদিক দিয়ে বের হয়ে গেছে, সব প্রমাণ আমার কাছে, এভিডেন্স আমার কাছে আছে। হ্যাঁ, আমরা অনেক আওয়ামী লীগের নেতাদের সাথে অনেকভাবে আমরা সুবিধা নিচ্ছি। কীভাবে? আমাদের একটা স্পোর্টস টিম সাইকেল স্ট্যান্ড, এখানে আমরা সাইকেল স্ট্যান্ড করছি, এখানে হচ্ছে আমরা তাদের সাথে আমাদের পরিচয় হয়েছে, কিন্তু আমরা তো ক্ষমতার অপব্যবহার করি নাই। কেউ তো বলতে পারবে না যে অমুক নেতার বাসায় যে আমরা কাউকে নির্যাতন করছি। আরএস ফাহিম চৌধুরীর নামেও যেটা আসতেছে যে তাকেও অ্যারেস্ট করতে হবে, ভাই ছবি থাকলেই অ্যারেস্ট করতে হবে। আমি মনে করি না যে ডিবি হারুনের সাথে কথা বলাটা বা মিশাটা আফ্রিদির অপরাধ। আমি এটা মনে করি যে তাদের ক্ষমতার অপব্যবহারটা যে সে মানে নিরীহ ছেলে দেখে দেন। রাহি তো তার বয়সে না, আমি তো তার বয়সী না, তার তো উচিত ছিল না আমাদেরকে এভাবে বা আমাকে এভাবে নির্যাতন করা। রাহিকে হয়তো কমই করছে, বাট ওই টাইমে আমাকে তো তার উচিত হয় না এভাবে হচ্ছে প্রাইম মিনিস্টার অফিসে নিয়ে যে সারা রাত এভাবে আমাকে নির্যাতন করা, এভাবে থ্রেট করা।
আমার ফ্যামিলি নিয়ে কথা বলা, কল্লা কেটে দিবে, যেই অফিসেও সিগারেট খাইতেছে একজন ব্রিগেডিয়ারের সামনে, মানে মানে খুবই অস্বাভাবিক ব্যাপার। তো সেই জায়গা থেকে চিন্তা করে আসলে এতদিন মুখ খুলি নাই, এখন যেহেতু মানে সামনে চলেই আসছে, এখন আপনারা হয়তো অনেকেই মিথ্যা বলতে পারেন, তাহলে আমি যদি মিথ্যা হই তাহলে আমি মিথ্যুক, প্রত্যয় হিরণও মিথ্যুক, তাহলে স্বপন আহমেদও কেউ তো আমার ভাই লাগে না। এক একজন এক এক জায়গায় থাকে, কেউ নারায়ণগঞ্জ থাকে, আমি মোহাম্মদপুর থাকি। সো আমাদের একটাই চাওয়া ভাই, মানে তাকে ছোট করা না, একটাই চাওয়া যে এরকম তৌহিদ আফ্রিদি যাতে বাংলাদেশে সেকেন্ড টাইম মানে জন্ম না নেয়। তো আমি মনে করি যদি আফ্রিদির মতো, এই যে আফ্রিদি সবাইকে কল দিয়ে দিয়ে অফিসে ডেকে থ্রেট করে টাকা দেওয়া, এই যে সবাইকে দমায় রাখার যে ব্যাপারটা, এইটার জন্য কিন্তু অনেক প্রাণ হারাইছে। যখন মুনিয়া হত্যাকাণ্ড হয় তখনই একটা কল রেকর্ড ফাঁস হয় মুনিয়ার সাথে আফ্রিদির। সো ওইটা তো আসলে সবাই দেখছে। অ্যান্ড নারী কেলেঙ্কারির বিষয়ে আমি কোনোভাবেই অবগত না। সাথে যেগুলো হয়ে আসতেছিল ওর সাথে আরও নির্মমভাবে, আরও অনেক বাজেভাবে, মানে ও তো হয়তো মান-ইজ্জতের জন্য বলতে পারতেছে না, ও আমাদেরকে কাছে এসে রাহি বলতো যে ভাইয়া আমারে ল্যাংটা করে পিটাইছে, আমি খুব খারাপ লাগতেছে। তখন বলতাম যে কী করবা, তুমি এত সহজ সরল একটা ছেলে, নোয়াখালী থেকে আসছো, তোমাকে এত উপরে হচ্ছে তৌহিদ আফ্রিদি উঠাইছে, এখন সহ্য করো, কারণ ওর কাছে তো সব ক্ষমতা। এখন যেই মামলাটা দেখাইতেছে অবশ্যই এটা তো ভুয়া মামলা, কারণ যাত্রাবাড়ির মতো জায়গায় সে তো ছাত্র হত্যার সাথে জড়িত হতে পারে না। অবশ্যই এটা একটা ভুয়া মামলা মানলাম, কিন্তু তার যে অপকর্ম এবং তার বাবার যে কুকীর্তিগুলো এখন সামনে আসতেছে, এগুলা কোনোভাবেই মিথ্যা না। এখন আমি মনে করি যে এই আফ্রিদির বিরুদ্ধে যত রকম প্রতারণা আছে, তার যে ডিভাইস ডিবি জব্দ করেছেন, আমি মনে করি এগুলা ঘাটলেই সব কিছু হচ্ছে প্রমাণ হয়ে যাবে, এবং মানে এগুলা দেশের মানুষের সামনে প্রকাশ করে তাকে রাষ্ট্রবিরোধী আইন অনুযায়ী একটা মামলা দেওয়া উচিত, যে তুমি রাষ্ট্রের বিপক্ষে যে বা রাষ্ট্রবিরোধী কাজ করছো, তুমি ক্ষমতাকে মিসইউজ করছো এবং তুমি একটা মাফিয়া হয়ে উঠছো, এই ব্যাপারে রাষ্ট্রপক্ষ একটা মামলা করা উচিত আমার মনে হয়। কারণ ওর মতো আফ্রিদি যদি বের হয়, আমাকেও ছাড়বে না, রাহিকেও ছাড়বে না, বা ওর বিরুদ্ধে যে মেয়েরাই স্টেটমেন্ট দিতেছে এখন, বা যারাই স্টেটমেন্ট দিতেছে, কাউকেই ছাড়বে না।